আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং মনোযোগ দিয়ে বাসায় বসে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। আজকে আল-ফাতাহ পাবলিকেশন আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা বলতে যে কন্টেন্ট, সেটা হচ্ছে আনসিন থেকে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে আনসিন থেকে। প্যাসেজটা আনসিন মানে তো বোঝো, সেটা টেক্সট বইয়ে নাই। টেক্সট বই নিয়ে বাইরে থেকে একটা প্যাসেজ উল্লেখ করা থাকবে, সেখান থেকে 4 এবং 5 নম্বর কোশ্চেন আনসারগুলো আমাদের করতে হবে। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি প্যাসেজটা কী বিষয় আছে। এখানে কন্টেন্ট হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। এই প্যাসেজটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা খেয়াল করো আমার সাথে। Rabindranath Tagore was one of the most leading poets in the history of world literature. আমি তোমাদেরকে অর্থটা বলে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বের সাহিত্যের ইতিহাসে একজন অন্যতম অগ্রগণ্য কবি। বিশ্ব সাহিত্যের ইতিহাসে তিনি ছিলেন অন্যতম অগ্রগণ্য একজন কবি, তাদের মধ্যে অন্যতম। He was at the same time a poet, a novelist, a dramatist, a philosopher and a musician. তিনি একাধারে অর্থাৎ একই সাথে তিনি ছিলেন একজন কবি, একজন ঔপন্যাসিক, একজন নাট্যকার, একজন দার্শনিক এবং একজন সঙ্গীতজ্ঞ। নিচের লাইনে আমরা চলে আসি। He was born in the renowned Tagore family in March 1861. তিনি জন্মগ্রহণ করেছিলেন সুপরিচিত ঠাকুর পরিবারে 1861 সনের মার্চ মাসে। After the completion of his house education, he was sent to school. Completion of house অর্থাৎ গৃহশিক্ষা সমাপ্ত করার পরে তাকে স্কুলে পাঠানো হয়, বিদ্যালয়ে পাঠানো হয়। বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পছন্দ করেননি। সো অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড এট হাউস ফর হিজ প্রপার এডুকেশন। সেই জন্য যেহেতু তিনি পছন্দ করেননি, এই জন্য গৃহের অভ্যন্তরে তার জন্য শিক্ষার সুবন্দোবস্ত করা হলো। ইন হিজ 13th year, 13তম বৎসরে রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার ওয়েন্ট টু ভিজিট দ্য হিমালয়স। তার বাবার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গিয়েছিলেন কোথায়? হিমালয় ভ্রমণ করতে। অ্যাট দ্য এজ অফ, আমরা নিচে যাই, প্যাসেজটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। অ্যাট দ্য এজ অফ 17 বছর বয়সে হি ওয়াজ সেন্ট টু লন্ডন টু স্টাডি ল। 17 বছর বয়সে তাকে কোথায় পাঠানো হয়? লন্ডনে আইনশাস্ত্র পড়ার জন্য। বাট হি স্টাডিড লিটারেচার উইথ প্রফেসর হেনরি মোরলে only for a few months and then returned home. আমি অল্প করে তোমাদের অর্থ বলে দিচ্ছি। কিন্তু তিনি সেখানে কি করেছেন? প্রফেসর হেনরি মোরলের সাথে কিছু মাস তিনি সাহিত্য বিষয়ে অধ্যাপনা অর্থাৎ পড়াশোনা করেন এবং তারপর তিনি রিটার্ন হোম, তিনি দেশে ফিরে আসেন। আমরা নিচে দেখি প্যাসেজের বাকি অংশটা। Only at the age of 8, তার 8 বছর বয়সে he started composing poems, তিনি কবিতা রচনা করা শুরু করেন। He wrote his poetic novel বনফুল at the age of 15. 15 বছর বয়সে তিনি তার কাব্য উপন্যাস, কি নাম সেটার? বনফুল, এটা তিনি লিখেছিলেন। When he was 16, যখন তার বয়স 16 বছর, his poems and essays were being published in journals.
তার 16 বছর বয়সেই তার রচিত কবিতা এবং রচনা সেগুলো কোথায় প্রকাশ হতে থাকে? বিভিন্ন সাময়িকী সমূহে, বিভিন্ন সাময়িকে মান্থলি, উইকলি এই এবং ডেইলিজ এগুলোর মধ্যে প্রকাশ হতে থাকে। আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড হি বিগেন টু রাইট tirelessly in all branches of literature. তিনি কি করলেন? ইংল্যান্ড থেকে ফিরে আসার পর তিনি লেখা শুরু করলেন অক্লান্তভাবে। কোথায়? সাহিত্যের সকল শাখাসমূহে, সাহিত্যের সকল শাখাসমূহে তিনি অক্লান্তভাবে লিখতে শুরু করলেন। ইন 1911 সনে হি ট্রান্সলেটেড হিজ পোয়েমস অফ দ্য গীতাঞ্জলি ইন্টু ইংলিশ। তিনি 1911 সনে তিনি কি করলেন? এই তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে ইংলিশে অনুবাদ তিনি করলেন 1911 সনে, which brought him the highest honor in the form of the Nobel Prize in 1913. আর এই বিষয়টা, এই গীতাঞ্জলির ইংলিশ অনুবাদ, হুইচ বলে এটাকে বোঝানো হয়েছে যা তার জন্য বয়ে নিয়ে আসে সাহিত্যের সবচেয়ে উচ্চতর সম্মানজনক পুরস্কার, যেটা নোবেল পুরস্কার নামে পরিচিত, সেটা তিনি লাভ করেছিলেন 1913 সনে। 1 year after, 1 বছর পর, হিজ অ্যাওয়ার্ডিং অফ দ্য নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার পাওয়ার 1 বছর পরে, হি ওয়াজ মেড আ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তিনি ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধিতে ভূষিত হন। হুইচ হি রিজেক্টেড, যেটা তিনি বর্জন করেছিলেন, অ্যাজ আ প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য অ্যাট্রোসিটিস অফ ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট জালিয়ানওয়ালাবাগ। তিনি এই যে এখানে হুইচ হি রিজেক্টেড বলে এই নোবেল প্রাইজটাকে বলা হয়েছে, নোবেল না, নাইট উপাধি তিনি বর্জন করেছিলেন। কেন? যে অ্যাজ আ প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য অ্যাট্রোসিটিস অফ ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সরকার কর্তৃক যে নির্মম হত্যাযজ্ঞ চলেছিল তার প্রতিবাদ স্বরূপ তিনি এই নাইট উপাধি বর্জন করেছিলেন। খেয়াল করবে তোমরা। আচ্ছা, এরপর দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অনার্ড হিম। এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে সম্মানিত করেছিল কিভাবে? উইথ ডি.লিট ইন 1940, 1940 সনে ডি.লিট উপাধি দিয়ে সম্মানিত করেছিল তাকে। কে? অক্সফোর্ড ইউনিভার্সিটি। আর্লিয়ার, এর আগে, ইন 1921, 1921 সনে হি লেইড দ্য ফাউন্ডেশন অফ বিশ্বভারতী। তিনি বিশ্বভারতী এর তিনি ছিলেন ফাউন্ডার বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি তোমাদের একটু বলতে চাচ্ছি, এই বিশ্বভারতী হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়, অত্যন্ত সুপরিচিত। ভারতের এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই 1921 সনে প্রতিষ্ঠা করেছিলেন। 2022 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার। আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে। অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। অ্যাট দ্য এজ অফ 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রেথড হিজ লাস্ট। তিনি কি করেন? শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো কবে? তার 80 বছর বয়সে। তো আমরা জেনে নিলাম প্যাসেজটা অর্থসহ খুব সুন্দরভাবে। এখন আমরা এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছি, যে এখান থেকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ভোকাবুলারি, অর্থাৎ এই শব্দের অর্থগুলো আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে। আমি তোমাদেরকে এখন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দের অর্থ বলে দিচ্ছি। লিডিং, আর এখানে পাশে দেখো, এখানে পার্টস অফ স্পিচগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো, এটা পার্টস অফ স্পিচের কোন ফর্ম। তো অর্থটা আমরা দেখি। ওয়ার্ডটা হচ্ছে লিডিং।
এর অর্থ হচ্ছে অগ্রগামী বা নেতৃস্থানীয়। পোয়েট কবি, নভেলিস্ট ঔপন্যাসিক, ড্রামাটিস্ট নাট্যকার, মিউজিশিয়ান সঙ্গীতজ্ঞ। রিনোন্ড বিখ্যাত, কমপ্লিশন অর্থাৎ সম্পূর্ণকরণ বা সমাপ্তিকরণ, এডুকেশন শিক্ষা, ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক, অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা, প্রপার যথাযথ বা সঠিক, রিটার্ন ফিরে এসেছেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, তো এখানে অর্থটা সেভাবে দেওয়া আছে। পাবলিশ প্রকাশ করা। জার্নাল সাময়িকী, টায়ারলেসলি অক্লান্তভাবে কম্পোজিং রচনা করা বা লেখা, ওয়ানার সম্মান, অ্যাওয়ার্ডিং প্রদান, রিজেক্টেড পরিত্যাগ করেছিল বা না করে দিয়েছিল, প্রোটেস্ট প্রতিবাদ, ফাউন্ডেশন ভিত্তি। নেক্সট আমরা চলে যাই, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সেটা আমরা এভাবে আসবে। কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাবভ প্যাসেজ, অর্থাৎ অ্যাবভ মানে হচ্ছে উপরে, উপরে যে প্যাসেজ যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে এই প্যাসেজের যে ব্ল্যাঙ্কস জায়গাগুলো আছে সেটা ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলতে চাই, যখন আমরা প্যাসেজটা পড়ব তখন আমাদেরকে এই ছকটা ফিল আপ করার জন্য একটা রুলস মনে রাখতে হবে। 5টি আমি তোমাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি, 5টি WH আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। হুইচ, হোয়েন, হোয়াট, হোয়ার অ্যান্ড হু। এই 5টি WH যদি আমরা মনে রাখি, অর্থাৎ আমরা যখন প্যাসেজটি পড়ব তখন সেখানে এই যে হু কে ব্যক্তি সেখানে আমরা আন্ডারলাইন করতে পারি। এরপর হুইচ কোন জিনিসটাকে বোঝাচ্ছে, হোয়াট দিয়ে কি বোঝাচ্ছে, হোয়ার কোন স্থানকে ইন্ডিকেট করছে, এরপর হচ্ছে হোয়েন কখন। তো সেখানে আমরা দেখি যে প্যাসেজে অনেকগুলা সন উল্লেখ করা আছে, অনেকগুলা সন, এগুলো তোমরা আন্ডারলাইন করতে পারো। শুধু এই প্যাসেজ না, যে কোনো প্যাসেজ যখন আমরা পড়ব আনসিনের ক্ষেত্রে সেখানে আমরা এই 5টি WH দিয়ে আমরা আন্ডারলাইন করে রাখবো, যাতে করে আমাদের এইখানে এই কমপ্লিশনটা করতে আমাদের জন্য সহজ হয়। তো চলো এখন আমরা দেখি কিভাবে আমরা এই প্যাসেজটা ফিল আপ করতে পারি। এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে উপরে দেওয়া আছে হু অর হোয়াট, কে অথবা কি, ইভেন্ট অর অ্যাক্টিভিটি কাজ অথবা তার যে যে কাজটা সে করেছে বা কোন ইভেন্ট বোঝাচ্ছে, দেন হোয়ার অর ইনস্টিটিউট কোথায় অথবা কোন প্রতিষ্ঠান এখানে ইন্ডিকেট করছে, হোয়েন অর্থাৎ এখানে সময় উল্লেখ করতে হবে। তা আমরা দেখি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্যাসেজ থেকে এখানে উল্লেখ করা হয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোর। দেন এখানে ইভেন্টের ঘরে আছে বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন। এই জায়গাটা দেখো ফাঁকা দেওয়া আছে, উপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি হোয়ার অর ইনস্টিটিউট। তাহলে কি এখানে তিনি জন্মগ্রহণ, নিশ্চয়ই এখানে জায়গা বুঝাবে কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন, ইন 1861 1861 সনে। তো এখানে আমরা অ্যান্সারটা আমরা সহজেই বুঝতে পারছি। কী হবে বলো, আমরা প্যাসেজ থেকে বলতে পারি ট্যাগোর ফ্যামিলি, ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেন রবীন্দ্রনাথ ভিজিটেড, তিনি ভ্রমণ করেছিলেন হিমালয়স, হোয়ার হিমালয়স, তাহলে এইখানে সনটা বসবে, কত সনে তিনি এইখানে ভিজিট করেছিলেন। আমরা এখানে অ্যান্সারটা প্যাসেজ থেকে নিতে পারি 1874, এখানে আনসার হবে 1874 1874 সনে, এটা আমরা জেনে গেলাম। তারপর এখানে রবীন্দ্রনাথ, এখানে ব্ল্যাঙ্কস আছে, আমরা পরবর্তী থেকে বুঝে নিব যে এখানে কি আনসার হবে, লন্ডন, লন্ডনে ইন 1878। তো আমরা জানি যে তিনি লন্ডনে কেন গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, যে সেখানে তিনি স্টাডিড অন ল, তিনি আইনশাস্ত্রের উপর পড়াশোনা করার জন্য লন্ডনে গিয়েছিলেন। তো এইখানে কি কাজ অর্থাৎ ইভেন্ট বা অ্যাক্টিভিটি, এখানে কাজটা হবে স্টাডিড অন ল। দেন আমরা এখানে চলে আসি রবীন্দ্রনাথ, এখানে ইভেন্ট অর অ্যাক্টিভিটি জায়গাটা ফাঁকা দেওয়া আছে, এখানেও কিছু উল্লেখ করা নেই, কিন্তু উপরে আছে হোয়ার অর ইনস্টিটিউট, শুধু এখানে সন দেওয়া আছে। তো রবীন্দ্রনাথ 1911 সনে কী করেছেন সেটা আমরা প্যাসেজে গিয়ে খুঁজব, তিনি সেখানে কি করেছিলেন।
তার যে বিখ্যাত উপন্যাস তার যে কাব্যগ্রন্থ, সে কাব্যগ্রন্থ তিনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। তো এখানে আমরা বলবো ট্রান্সলেশন অর ট্রান্সলেটেড দ্য গীতাঞ্জলি, তার বিখ্যাত কাব্যগ্রন্থ দ্য গীতাঞ্জলি ইন 1911। এখানে এটা বসবে। পোয়েমস অ্যান্ড অ্যাসেস, কবিতা এবং তার যে রচনাগুলো পাবলিকেশন, প্রকাশ হচ্ছিল জার্নালস, বিভিন্ন সাময়িকীতে। কখন? ইন 1877, 1877 সনে। তো এইভাবে আমরা এখানে এই প্রদত্ত ইয়েটা থেকেই, প্যাসেজটা থেকেই এই আনসারগুলো আমরা নিতে পারি খুব সহজেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমাদেরকে যে আনসারগুলো দিতে হবে 5 নাম্বার, সেইখানে হলো নাম্বারিংটা আমরা দেখি। 1 নম্বর করে থাকবে প্রত্যেকটি স্টেটমেন্টের আনসার লেখার জন্য, এবং 5টার জন্য আমাদের 5 নম্বর থাকবে। আচ্ছা, তো আমরা এখন দেখি এখানে স্টেটমেন্টগুলো ট্রু অর ফলস। রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড কম্পোজিং পোয়েমস হোয়েন হি ওয়াজ 25 ইয়ার্স ওল্ড। এই বাক্যটা অবশ্যই আমরা প্যাসেজে দেখেছি, এটা একটু ফলস। তো আমরা এখানে ফলস লিখবো। এরপর কারেক্ট অ্যান্সার হবে এই পর্যন্ত লিখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড কম্পোজিং পোয়েমস হোয়েন হি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। তার বয়স যখন অনলি 8 বছর বয়স। তো এইভাবে এটা আনসারটা আমরা লিখে ফেলবো। বি নাম্বারে দেখি, বনফুল ইজ এ ড্রামা রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইটা হচ্ছে এখানে, এটাও ফলস হবে। ফলস লেখার পরে আমরা কারেক্ট অ্যান্সার লিখব, বনফুল ইজ এ ড্রামাটিক পোয়েট্রিক, এখানে হবে পোয়েট্রিক নভেল। পোয়েট্রিক নভেল এতটুকু লিখলেই আর বাকিটা ঠিক থাকবে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। সি, আমরা দেখি এখানে লেখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিগ্যান টু রাইট ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার আফটার কামিং ব্যাক ফ্রম আমেরিকা। আমেরিকাতে তো রবীন্দ্রনাথ ঠাকুর জানেনি। তো এখানে সম্পূর্ণ বাক্যটা ঠিক থাকবে। আমরা শুরুতে লিখব ফলস, এরপর কারেক্ট অ্যান্সার বাক্যটা পুরোটা লিখব, লিখে এখানে জাস্ট এখানে আমরা লিখে দেব ফ্রম লন্ডন। এরপর আমরা দেখি ডি নাম্বারে, রবীন্দ্রনাথ ঠাকুর ট্রান্সলেটেড হিজ পোয়েম অফ দ্য গীতাঞ্জলি ইনটু ইংলিশ ইন 1911। এই স্টেটমেন্টটা একদম কারেক্ট। আমরা এখানে লিখে দেব ট্রু, অনলি ট্রু। দেন নাম্বার ই, ঠাকুর ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1913। এই স্টেটমেন্টটা একদম যথার্থ, এখানে শুধু আমরা লিখব অনলি ট্রু। তো আমরা দেখে নিলাম এই আনসিন পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো আমাদের হচ্ছে, সেটা হচ্ছে 4 এবং 5 নম্বরে। তো আমরা কিভাবে আনসার করব সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য বলতে চাই, এই রকমের আরও অনেক প্যাসেজ আমরা পেয়ে যাব হচ্ছে এখানে আল ফাত্তা পাবলিকেশন স্কলারশিপ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এই বইটার ভিতরে আরও অনেক বেশি প্যাসেজ তোমরা পাবে প্র্যাকটিস করার জন্য। তোমরা সেগুলো বাসায় বসে অনুশীলন করবে, এবং আশা করি এইভাবে করে তোমরা ভালো মার্কস পাওয়ার ব্যাপারে অনেক বেশি এবং অগ্রগামী হয়ে যাবে। এবং সেই সাথে আরও একটি বই আছে, একের ভিতর সব, এই বইটার ইংলিশ যে পার্টটা আছে, ইংলিশ অংশে, সেখানেও এই প্যাসেজগুলো অনেকগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো অনুশীলন করার মাধ্যমে আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো মার্কস পাওয়ার ব্যাপারে ভূমিকা রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম যে আনসিন কম্প্রিহেনশন কিভাবে পড়ে আনসার দিতে হয়, এবং যে 5টি WH এর ব্যাপারে আমি তোমাদের পরামর্শ দিলাম। আশা করি এগুলো খেয়াল রাখবে এবং এখান থেকে উপকৃত হবে। আর সেই সাথে আমি তোমাদের সামনে বলতে চাই যে আল ফাত্তা পাবলিকেশনের এই যে উদ্যোগ, যে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে ক্লাস নিয়ে আসার এই যে উদ্যোগ, এটা একটা যুগান্তকারী উদ্যোগ, এবং এর মাধ্যমেই আশা করি তোমরা উপকৃত হবে। এবং সেই সাথে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে উত্তরোত্তর এই ধরনের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে, যেভাবে করে অতীতে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার বই তারা উপহার দিয়েছে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য, এরকমভাবে ভবিষ্যতেও থাকবে। তো এই আল ফাত্তা পাবলিকেশনকে আবারও স্বাগত জানিয়ে, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।